ভোরের আলো আজ স্বাভাবিক, কিন্তু রাজদুর্গে বাতাস ভারী। আজ কোনো উৎসব নেই, আজ যাচাই। রাজসভায় ঘোষণা আসে, আজ প্রাসাদের নিয়ম পাল্টাবে। কিভাবে, কেন, তা বলা হয় না। মন্ত্রীরা একে অপরের দিকে তাকায়। কেউ হাসে না, কারণ সবাই বোঝে আজ কাউকে না কাউকে মাপা হবে। গুরুকুলে শিবস্য আজ একটু আগেই ওঠে। সে জানে না কেন, কিন্তু মনে হয় আজ আলাদা। গুরু আজ কথা কম বলেন। তিনি শুধু বলেন, আজ নিজের কাজ নিজে করো। এই কথার মানে সবাই একরকম বোঝে না। শিষ্যদের আলাদা আলাদা কাজে পাঠানো হয়। কেউ পানির দায়িত্ব পায়, কেউ পথ পরিষ্কার করে। শিবস্য পায় হিসাব রাখা। হিসাব মানে সংখ্যা নয়, হিসাব মানে মনোযোগ। শিবস্য ধীরে, ভুল না করে কাজ করে। এক শিষ্য তাড়াহুড়ো করে, ভুল হয়, সে অন্যের দিকে তাকায়। শিবস্য তাকায় না, সে নিজের কাজ শেষ করে। গুরুকুলে খবর আসে, আজ রাজদুর্গে শিশুদেরও দেখা হবে। কেন, তা কেউ জানে না। রাজদুর্গে শিশুদের দাঁড় করানো হয়। কোনো প্রশ্ন নয়, কোনো নির্দেশ নয়, শুধু অপেক্ষা। কিছু শিশু অস্থির হয়, কিছু কথা বলে। শিবস্য দাঁড়িয়ে থাকে, নড়াচড়া ছাড়া। এক মন্ত্রী সামনে এসে প্রশ্ন করেন, এখানে সবচেয়ে ধৈর্যশীল কে? কেউ উত্তর দেয় না, সময় গড়ায়। ধৈর্যই পরীক্ষা। শিবস্যর চোখে বিরক্তি নেই। মন্ত্রী মাথা নোয়ান। তিনি বুঝে গেছেন, এই পরীক্ষার উত্তর চিৎকারে নয়। রানী দূর থেকে সব দেখেন। তার চোখে স্বস্তি নেই, কিন্তু নিশ্চয়তা আছে। রাজা কিছু বলেন না, কিন্তু তার ভেতরে একটা সিদ্ধান্ত শক্ত হয়। পরীক্ষা শেষ হয়। কেউ জেতে না, কেউ হারে না, কিন্তু কেউ কেউ চিহ্নিত হয়। শিবস্য গুরুকুলে ফিরে আসে। সে বুঝতে পারে না আজ কি ঘটল, কিন্তু সে অনুভব করে আজ তাকে দেখা হয়েছে। রাতে রাজদুর্গে কথা হয়, নামে নয়, গুণে। পর্ব শেষ হয় এই উপলব্ধিতে, অগ্নি পরীক্ষা মানে আগুন নয়, অগ্নি পরীক্ষা মানে চাপের ভেতরে শান্ত থাকা। গুরুকুলে আজ সকালটা আলাদা। কোনো সমবেত পাঠ নেই, কোনো শঙ্খধ্বনি নেই। শিবস্য লক্ষ্য করে, আজ তাকে কেউ ডাকেনি, কিন্তু কেউ তাকে ভুলেও যায়নি। গুরু তাকে আলাদা করে ডাকেন। কণ্ঠ নিচু, কথা কম। আমার সঙ্গে এসো। এই ডাক সব শিষ্যের জন্য নয়। তারা গুরুকুলের ভেতর দিয়ে যায় না, তারা অরণ্যের দিকেও যায় না। তারা হাঁটে একটি নিরিবিলি পথ ধরে, যেখানে কেউ যায় না। পথের শেষে একটি ছোট কুটির। নতুন নয়, ভাঙাও নয়, শুধু অবহেলিত। গুরু থামেন, শিবস্যও থামে। কেউ কিছু বলে না। এই নীরবতাই প্রথম পাঠ। গুরু দরজা খুলে দেন। ভেতরে কোনো অলংকার নেই, কোনো বিশেষ বস্তু নেই, শুধু জায়গা। গুরু বলেন, এখানে বসো। শিবস্য বসে। সে প্রশ্ন করে না, কারণ আজ প্রশ্ন করার দিন নয়। সময় যায়, কতক্ষণ শিবস্য জানে না। গুরু কিছু বলেন না, শুধু বসে থাকেন। শিবস্যর মন অস্থির হয়, ভাব আসে, চলে যায়। সে ধরার চেষ্টা করে না। হঠাৎ গুরু বলেন, যা আসে তাকে যেতে দাও। এই বাক্য শিক্ষা নয়, চাবি। শিবস্য চোখ বন্ধ করে না, সে চোখ খোলা রেখেই স্থির থাকে। এই স্থিরতাই তার স্বভাব। সময় আবার গড়ায়। গুরু উঠে দাঁড়ান। তিনি বলেন না, পাঠ শেষ। তিনি শুধু বেরিয়ে যান। শিবস্য বসে থাকে, কারণ তাকে উঠতে বলা হয়নি। এই অপেক্ষাই দ্বিতীয় পাঠ। কিছু সময় পর গুরু ফিরে আসেন। তার চোখে একটু বদল। তিনি বলেন, আজ তুমি কিছু শেখোনি। শিবস্য মাথা নোয়ায়, আজ তুমি কিছু ছাড়তে শিখেছ। এই কথাটুকুই দীক্ষা। ফেরার পথে শিবস্য কথা বলে না, কিন্তু তার ভেতর শব্দ কমে গেছে। গুরুকুলে ফিরেও কেউ বুঝতে পারে না আজ কিছু বদলেছে। শিবস্যও বোঝাতে পারে না। রাতে শিবস্য ঘুমোয়। আজ তার স্বপ্ন নেই,
কারণ আজ মন হালকা পর্ব শেষ হয় এই সত্য দিয়ে, সব শিক্ষা কথায় হয় না, কিছু শিক্ষা নীরবতায় বসে থাকে। গুরুকুলের পাশ দিয়ে যে পথটা গেছে, ওটা দিয়ে সাধারণত কেউ হাঁটে না। পথটা পরিষ্কার, কিন্তু যেন কারো জন্য নয়। সেদিন সকালে শিবস্য প্রথম লক্ষ্য করে পথে পায়ের ছাপ, তাজা, কিন্তু কাউকে দেখা যায় না। সে তাকিয়ে থাকে, পায়ের ছাপ ধীরে ধীরে মিলিয়ে যায়। মনে হয় কেউ ছিল, এখন নেই। পরদিন একজন লোক দেখা যায়, পোশাক সাধারণ, চলন ধীর, কিন্তু চোখ খুব লক্ষ্য করে দেখে। লোকটা গুরুকুলে ঢোকে না, কাউকে প্রশ্ন করে না, শুধু পাশ দিয়ে হেঁটে যায়। শিষ্যরা তাকায়, কেউ কৌতূহলী, কেউ উদাসীন। গুরু কিছু বলেন না, শিবস্য তাকিয়ে থাকে। লোকটার চোখ একবার তার চোখে পড়ে। কোনো চমক নেই, কোনো প্রশ্ন নেই, শুধু বোঝা। লোকটা হালকা মাথা নোয়ায়, শিবস্যও নোয়ায়। এই বিনিময় কারো চোখে পড়ে না। সন্ধ্যায় লোকটা আবার সেই পথ দিয়ে যায়। গুরুকুল তখন নীরব। পরদিন সে আবার আসে, আর পরদিনও। কেউ প্রশ্ন করে না, কারণ সে কিছু নেয় না। এক শিষ্য ফিসফিস করে বলে, ওকে। কেউ উত্তর জানে না। গুরু শোনেন, কিছু বলেন না, নীরবতাই তার উত্তর। এক বিকেলে লোকটা থামে, শিবস্যর পাশে দাঁড়ায়। লোকটা বলে না, তুমি কে? সে বলে, তুমি ভালো করে দেখো। এই কথাটা অদ্ভুত। শিবস্য তাকায়, পথে, গাছের পাতায়, আকাশে, সবই আগের মতো, কিন্তু দেখাটা আলাদা। লোকটা চলে যায়, পেছনে তাকায় না, পথটা আবার ফাঁকা। পরদিন লোকটা আসে না, পথটা আগের মতোই থাকে। শিবস্য অপেক্ষা করে না, সে শুধু দেখে, কারণ সে শিখেছে সব আশা থাকার জন্য নয়। গুরু কাছে এসে বলেন, যে দেখে সে একা নয়। শিবস্য বোঝে এই লোকটা একটা শিক্ষা ছিল। পর্ব শেষ হয় একটি উপলব্ধিতে, কিছু মানুষ পথ দেখাতে আসে না, তারা দৃষ্টি খুলে দিতে আসে। রাজদুর্গে সবাই রাজাকে দেখে, মন্ত্রীদের চোখ রাজসভার দিকে, প্রজাদের চোখ রাজসিংহাসনের দিকে, কিন্তু কেউ খেয়াল করে না দুর্গের সবচেয়ে নীরব কক্ষটিকে। এই কক্ষটিতে রাজমাতা খুব কমই আসেন, আর এলে কেউ জানে না কেন। এখানে কোনো অলংকার নেই, কোনো রাজকীয় জাঁকজমকও নয়। রাজমাতা দরজা বন্ধ করেন, ভেতরে ঢুকলে তার চলন বদলে যায়। এখানে তিনি রানী নন, তিনি শুধু মা। তিনি বসেন, চোখ বন্ধ করেন না, চোখ খোলা রেখেই স্থির থাকেন। এটাই তার অভ্যাস। তিনি কিছু চান না, কিছু ডাকেন না, তিনি শুধু নিজেকে থামান। বাইরে রাজদুর্গে সিদ্ধান্ত চলে, ভিতরে এই কক্ষে চিন্তা থামে। এই থামাই তার তপস্যা। তিনি ভাবেন না আমার ছেলে রাজা হবে কি না, তিনি ভাবেন আমার ছেলে মানুষ থাকবে তো। শিবস্য এই কক্ষের কথা জানে না, কিন্তু সে যখন মায়ের দিকে তাকায়, একটা অদ্ভুত শান্তি পায়। মা ছেলের মধ্যে কোনো গোপন কথা নেই, কিন্তু একটি অদৃশ্য বোঝাপড়া আছে। রাজমাতা জানেন রাজদুর্গে সবচেয়ে বিপজ্জনক জিনিস ভুল সিদ্ধান্ত, আর সিদ্ধান্তের আগে মন শান্ত থাকা জরুরি। একদিন এক দাসী প্রশ্ন করে, মহারানী, আপনি এত চুপ থাকেন কেন? রাজমাতা হাসেন, কিছু বলেন না, কারণ এই চুপ থাকাই তার কাজ। তিনি জানেন যে বেশি কথা বলে সে কম শোনে। রাতে রাজা ঘুমোতে পারেন না, রাজমাতা পারেন, কারণ তিনি দিনেই নিজের ভয় নামিয়ে রাখেন। এই নীরব তপস্যা কেউ দেখে না, কেউ জানে না, কিন্তু এর ফল একদিন সবাই পাবে। শিবস্য একদিন মাকে জিজ্ঞেস করে, মা, তুমি ভয় পাও? রাজমাতা বলে না, না। তিনি বলে, আমি ভয়কে বসতে দিই না। এই কথাটা শিবস্য বোঝে না, কিন্তু সে মনে রাখে।
এই তপস্যা কোনো দেবতার জন্য নয়, কোনো আশীর্বাদের জন্য নয়। এই তপস্যা একটি ভবিষ্যতের ভার নেওয়ার প্রস্তুতি। রাজদুর্গে ষড়যন্ত্র চলতেই থাকে, কিন্তু এই কক্ষে সব ষড়যন্ত্রের বিরুদ্ধে একটি দেয়াল দাঁড়িয়ে থাকে, নীরব। শিবস্য জানে না, তার সবচেয়ে বড় রক্ষা তলোয়ার নয়, মায়ের এই নীরব শক্তি। পর্ব শেষ হয় এই উপলব্ধিতে, কিছু মানুষ রাজ্য চালায় না, তারা রাজ্য ভেঙে পড়া থেকে বাঁচায়। রাজদুর্গে রাত নামে প্রতিদিনের মতোই, কিন্তু আজ আকাশটা আলাদা। মেঘ নেই, তবু তারা স্পষ্ট নয়। প্রাসাদের প্রহরীরা আজ অকারণেই বেশি সতর্ক। কেউ নির্দেশ দেয়নি, তবু সবাই সাবধান। রাজা বারান্দায় দাঁড়িয়ে আছেন, তিনি রাজ্যের দিকে তাকান, কিন্তু রাজ্য যেন আজ তাকিয়ে আছে তার দিকে। তিনি কিছু ভাবছেন না, এই ভাবনাটাই ভয়ঙ্কর। রাজমাতা আজ তার কক্ষে যাননি, তিনি প্রাসাদের ভেতরেই হাঁটছেন, যেন কিছু খুঁজছেন, নিজেও জানেন না কি। দুর্গের এক প্রান্তে দাসীরা ফিসফিস করে কথা বলে, আজ নাকি বাতাস ভারী। হ্যাঁ, মনে হচ্ছে, কেউ জানে না এই অনুভূতির নাম কি, কিন্তু সবাই জানে এটা সাধারণ নয়। গুরুকুলে শিবস্য আজ পড়তে বসতে পারে না, পাতার শব্দেও সে চমকে ওঠে। গুরু তার চোখে তাকিয়ে বলেন, যা আসছে তাকে ভয় না পেলে সে শক্তি হারায়। শিবস্য চুপ করে শোনে। রাতে বাতাস হঠাৎ থেমে যায়, পাতা নড়ে না, পাখি ডাকে না, নীরবতা এবার অস্বস্তিকর। দুর্গের একটি পুরনো দরজা হঠাৎ শব্দ করে, কেউ নেই, তবু শব্দ হয়। প্রহরীরা এগিয়ে আসে, কিছু পায় না, কিন্তু তাদের চোখ বদলে যায়। রাজমাতা দূর থেকে এই দৃশ্য দেখেন, তিনি থামেন, শ্বাস নেন গভীরভাবে। এই রাত তার পরিচিত, কারণ তিনি জানেন, বড় পরিবর্তনের আগে রাত এমনই হয়। শিবস্য ঘুমোতে পারে না, সেই উঠে বসে, তার মনে হয় আজ কিছু ডাকছে, কিন্তু কোনো শব্দ নেই, কোনো কণ্ঠ নেই, শুধু অনুভব। দুর্গের গভীরে দুই ছায়া আবার মুখোমুখি হয়, এইবার কথা কম, চোখই যথেষ্ট। কালরাত্রি মানে আজকের রাত নয়, কালরাত্রি মানে এখনো না ঘটা বিপদ। রাজদুর্গ, গুরুকুল, অরণ্য, সবই একই নিঃশ্বাসে থেমে থাকে, যেন সময় একটু অপেক্ষা করছে। পর্ব শেষ হয় একটি স্পষ্ট অনুভূতিতে, ঝড় আসার আগে সবচেয়ে ভয়ের সময় এই নীরবতা।